সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আগামী জুলাই অর্থাৎ পরের মাসেই শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ এবং ওইখানে 5টা দল খেলবে। কয়েকটা দল ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং সেই দলগুলো কেমন হলো, কারা কারা খেলবে সেই ব্যাপারগুলো একটু আমরা আলোচনা করব। আমি মমিনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান ভাই, আপনাকে স্বাগত। আমরা বেশ কয়েকটা দলগুলো তো নাম জানি, স্কোয়াডগুলো দিয়ে দিচ্ছে সেটাও জানি, আমরা একটু আলাদা আলাদা করে আলোচনা করবো। সেটা হয়তো সবার আগে শুরু করতে হবে হোবার্ট হারিকেন্সকে দিয়ে। লাস্ট যে বিগ ব্যাশটা হলো সেখানে তারা চ্যাম্পিয়ন ছিল, সেই দলটা কেমন হলো সেটা নিয়ে একটু আলোচনা করবো। শুরুতে যেটা ব্যাপার ছিল যে একটা প্রশ্ন সবার মাঝে ছিল যে যেহেতু টিম ডেভিড হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেন এবং এইখানে যেহেতু রংপুর রাইডার্সের হয়ে গত মৌসুমটা খেলে গেছেন, একবার ফাইনাল ম্যাচটা খেলে গেছেন, তিনি কোথায় খেলবেন এটা নিয়ে কিন্তু ক্রিকইনফোর একটা প্রতিবেদন ছিল, সেখানে একটা লেখা ছিল। আপনি কি ভেবেছিলেন যে টিম ডেভিড কোনটা আসলে বেছে নেবে? আপনার ভাবনা? না, আমার প্রথম থেকে মনে হচ্ছিল যে হোবার্ট হারিকেন্সকেই তিনি বেছে নেবেন, কারণ তার এটা হচ্ছে লোকাল টিম বলতে মানে বিগ ব্যাশের টিম। সো সেইখানে রংপুরের হয়ে খেলেছিল, কিন্তু তিনি কিন্তু হোবার্ট হারিকেন্সের পুরো টুর্নামেন্ট খেলেন বা রেগুলার ওখানে খেলেন। আর রংপুরে কিন্তু আসলে যখন ফাইনাল বা শেষের দিকে যখন প্রয়োজন হয়েছিল তখন তাকে দলে ভিড়িয়েছিল। সো অ্যাটাচমেন্টটা কিন্তু আপনার হোবার্ট হারিকেন্সের সাথে টিম ডেভিডের ভালো বেশি। সো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে টিম ডেভিড হয়তো মনে হয় না রংপুর পাবে। সো সেটাই হলো, তাকে নিয়েই কিন্তু হোবার্ট হারিকেন্স দলটা ঘোষণা করেছে। সো আপনি যদি টিম ডেভিড তো স্বাভাবিকভাবেই থাকবে, সেখানে সবচেয়ে বড় নাম। আপনি যদি তার পাশেও দেখেন তাদের বিদেশি যে কালেকশনগুলো, আপনি যদি দেখেন মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের, সাহিবজাদা ফারহান, লাস্ট যে বাংলাদেশের বিপক্ষে টি20 সিরিজটা খেলেন সেখানে কিন্তু বেশ দারুণ ক্রিকেট খেলেছেন। লাস্ট দুটো ম্যাচে খুব সম্ভবত সুযোগ পেয়েছিলেন। তার পাশাপাশি ওডিন স্মিথ, মোহাম্মদ নাবিকে একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল যে নাবি হয়তো রংপুরের হয়ে খেলবেন, একটা আলোচনাও চলছিল। তিনি এখন হোবার্ট হারিকেন্স খেলবেন। বিদেশি কালেকশনটা কেমন হলো দেশি পাশাপাশি? এইখানে কিন্তু আরেকজন বিদেশি প্লেয়ার থাকতে পারতো, সেটা হচ্ছে রিশাদ হোসেন। আর আমি সেখানে যাবো তার আগে না, আমি বলছি যে হ্যাঁ, আপনি বলছিলেন যে কীরকম হয়েছে, সেটা হলে হয়তো আমাদের অ্যাট্রাকশনটা একটু বেশি থাকতো। এখানে রিশাদকে ছাড়াও আমরা রিশাদে যাব, কিন্তু রিশাদকে ছাড়াও যাদের আসলে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু মানে খুব বড় বড় নাম তারা। এই যে মোহাম্মদ নবীর কথাই যদি আমি বলি, তিনি কিন্তু টি20 ক্রিকেটে আসলে মাস্টার। তো সো এরকম একজন প্লেয়ার যখন আছে তখন কিন্তু টিমটার স্ট্রেংথ এমনিই বেড়ে যায়। আর এই টুর্নামেন্টটা কিন্তু অনেকটাই হচ্ছে মানে একদম টপ লেভেলে সব প্লেয়ার না খেললেও মোটামুটি যারা রেগুলার খেলে থাকে তাদেরকে নিয়ে কিন্তু খেলা হয়। এটার একটা মাত্র সিজন হয়েছে, সেখানে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। এটা আসলে রেগুলার করতে থাকলে হয়তো সামনে আমরা অনেক বড় বড় টিম পাবো এবং অনেক বড় বড় প্লেয়ার পাবো। কিন্তু আপনার এখন যেই প্লেয়ারগুলোর কথা বলছেন, শাহিবাজ, ফারহান, তারপরে মোহাম্মদ নবী, মোহাম্মদ নওয়াজ, তারা কিন্তু আসলে রেগুলার খেলে থাকেন এবং টিমটার জন্য স্ট্রেন তারা বাড়াবে। মানে এই বিদেশি যে কয়েকজন ক্রিকেটার আছে তাদের দেখে আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, গতবার যদি আপনি খেয়াল করেন রিশাদ দারুণ বোলিং করেছিলেন, ইমরান তাহের ভালো বোলিং করেছিলেন, গায়ানার উইকেটটা নর্মালি একটু স্পিন ফ্রেন্ডলি হয়। আপনি দেখেন তাদের বিদেশির থেকে দুজনই হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংটা পারেন অবশ্যই, কিন্তু স্পিনটা তাদের মেইন একটা জায়গা। এই কারণে কি মানে ওই উইকেটটা বিবেচনায় কি এই দুজনকে আসলে এইভাবে? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনার উইকেটের উপর ডিপেন্ড করেই কিন্তু যেই প্লেয়ারটাকে দরকার সেই প্লেয়ারটাকে দলে নেওয়া হয়। আপনি দেখবেন যে এই প্লেয়ারগুলা এই রেগুলার বিবিএলে না খেলেও বা বিবিএলে সুযোগ না পেলেও এখানে কিন্তু সুযোগ পাবেন, কারণ আপনার একমাত্র হচ্ছে কন্ডিশন এবং পিচের কারণে। সো তারা যখন অ্যানালাইসিস করেছে তখন নিশ্চয়ই চিন্তা করেছে যে স্লোয়ার যারা রয়েছেন বা স্পিনার যারা ভালো খেলেন তাদেরকে নিয়েই আসলে দলটাকে গুছানো যায় নাকি। কারণ আপনার এখানে আসলে পেস উইকেট বা পেস বান্ধব উইকেট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর টুর্নামেন্টটা যেহেতু ছোট, আপনার এখানে আসলে বেশি একটা এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই বা পিচও আপনার বেশি একটা যে চেঞ্জ হবে সেরকমও বলা যায় না। সো আমার মনে হয় যে যেই টিম এই ক্ষেত্রে উইকেটটা যেহেতু টানা খেলা প্রত্যেক দিন আপনাকে খেলতে হবে, সেক্ষেত্রে আরও ড্যাম হবে এবং স্পিনার আরও বাড়তি সুবিধা সেটা। কারণ আমরা যদি গত মৌসুমে দেখি একটা দুটো ম্যাচ হয়তো বেশ বড় রান হয়েছে, আর বেশিরভাগ ম্যাচে কিন্তু 140, 50, 60 এই জায়গাটাতে ঘোরাঘুরি করেছে। সো ওই কারণে একটা হয়তো অ্যাডভান্টেজটা পাবে। আপনার যে জিনিসটা আপনি শুরু করেছিলেন রিশাদ হোসেনের কথা, যে এইবার বিগ ব্যাশের যে ড্রাফটের তালিকা দিচ্ছে সেখানে কিন্তু তাকে রিটেন করার সুযোগ হোবার্ট হারিকেন্সের
মানে ছিল, হ্যাঁ এখনো আছে। আচ্ছা, আর তারা কিন্তু এই টুর্নামেন্টের জন্য তাকে চেয়েছিল। হ্যাঁ, রিশাদ হোসেন নিজে কিন্তু বলেছিলেন যে তাকে অ্যাপ্রোচ করেছে। সো সেইটা নিশ্চিতভাবেই তার না থাকাটাও একটা বড় ব্যাপার, যে তিনি হয়তো বিগ ব্যাশ একটা দলে প্রথমবার খেলতে। এইখানে একটা বিষয় রয়েছে, এখানে কিন্তু রিশাদ হোসেন কিন্তু প্রথম যেই টুর্নামেন্টটা হলো সেখানে কিন্তু রংপুরের হয়ে খেলেছেন, কিন্তু তিনি কিন্তু বিপিএল রংপুরের টিমের প্লেয়ার না, কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি খেলেছে। এইখানে মেইন ইস্যুটা হয়েছে যে যেহেতু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটা ফুল সিরিজ আছে, টেস্ট শুরু হবে, এরপরে ওয়ানডে রয়েছে, টি-20 রয়েছে, সো সেই স্কোয়াডে থাকার কারণেই আসলে এইবারের জিএসএলটা আসলে মনে হয় তার খেলা হচ্ছে না। কারণ সেটা এই হোভার হারিকেন্সেরই হোক বা রংপুর রাইডার্স এখন স্কোয়াড দেয়নি, আমরা যেটুকু বুঝতে পারছি যে রংপুর রাইডার্সে হয়তো তিনি থাকবেন স্বাভাবিকভাবে, কারণ যেহেতু 16 জুলাই মানে 10 তারিখে যে টুর্নামেন্টটা শুরু হবে আর 16 জুলাই শেষ হবে, তো বাংলাদেশের যে টি-20 সিরিজটা সেটা শেষ হবে। স্বাভাবিকভাবে আপনি 1-2 ম্যাচের জন্য স্বাভাবিকভাবেই মানে রিশাদ হোসেনকে কিংবা, কারণ টুর্নামেন্টটা ছোট, টুর্নামেন্টটা কিন্তু বেশি বড়, 11 দিনের একটা টুর্নামেন্ট, তো স্বাভাবিকভাবে তাকে নেওয়া যাবে না। আপনার এই একই কারণে নিশ্চিতভাবে মনে হয় যে তানজিম সাকিব হয়তো গায়ানা এমার্জেন্সির। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ এখন এইখানে এটা বিপিএলও না বা আইপিএলও না যে ইন্টারন্যাশনাল ট্যুর বাদ দিয়ে আপনি এই জায়গায় খেলবেন, বা পিএসএলও না। সো এইটা নতুন একটা টুর্নামেন্ট, এখানে রংপুর রাইডার্সের মেইন প্লেয়ারও কিন্তু রিশাদ হোসেন না, ইভেন তানজিম সাকিবও না। সো তাদেরকে যে রংপুর রাইডার্সও নিয়ে যাবে সেটার আসলে মানে কোনো গ্যারান্টি নেই যে তাদেরকে নিতেই হবে বা তাদের কোর প্লেয়ার, কারণ রংপুর রাইডার্সের কোর প্লেয়ার আরও রয়েছে যারা রেগুলার খেলে থাকেন। সো সেখানে যেহেতু ন্যাশনাল টিমের খেলা রয়েছে, আমার মনে হয় যে সেই কারণটাতে আসলে এইবার টুর্নামেন্টটা তাদের খেলা হচ্ছে। এই জায়গাতে ধরুন বাংলাদেশের এখন যে সাময়িক যে মানে সাম্প্রতিক যে সমস্যাটা, যেটা টি-20তে আমরা ইউএইর সাথে হেরেছি, পাকিস্তানের সাথে হেরেছি, তো স্বাভাবিকভাবেই তো এইরকম যখন পরিস্থিতি তখন তো আপনি আবার আপনার দলের সেরা খেলোয়াড়কে ছাড়বেন না। আমার মনে হয় যে ওই একই কারণে হয়তো সৌম্য সরকারকেও পাবে বলে মনে হচ্ছে না আমার কাছে, যেটা না, তার ইনজুরি তো কনসার্ন রয়েছে, তিনি আসলে রিকভারি করে ন্যাশনাল টিমের সাথে যোগ দিচ্ছেন। সো আমার মনে হয় না যে, যেহেতু শ্রীলঙ্কা একটা বড়, শেখ মাহাদিও কিন্তু একটা, হ্যাঁ শেখ মাহাদি রেগুলার প্লেয়ার, রংপুরের জন্য কিন্তু অনেক বড় একটা মানে প্লেয়ার, একটা সাফল্যের বিষয়। এইটা চিন্তা করেই হয়তো রংপুরে এখনো আসলে স্কোয়াডটা দেয়নি, কারণ তারা গুছাচ্ছে যে আসলে কাকে কাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে বা কে কে আছেন, বিদেশি প্লেয়ারদেরও কাকে কাকে অ্যাভেলেবেল পাওয়া, বিদেশি অনেকগুলো তো অ্যাভেলেবেল পাওয়া গেছে, কিন্তু বাংলাদেশ যদি এখনো ওয়ানডে কিংবা টি-20, বিশেষ করে টি-20 দলটা ঘোষণা করেনি, তো তারাও আসলে নিশ্চিত হতে পারছে। ইভেন রংপুর কিন্তু মিরাজকেও অ্যাপ্রোচ করেছিল, যে মিরাজ শোনা যাচ্ছিল যে রংপুর রাইডার্সে জিএসএল খেলবেন, কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থাকার কারণে মিরাজও হয়তো অ্যাভেলেবল থাকবেন, দলে যদি থাকেন সেক্ষেত্রে হয়তো অ্যাভেলেবল নাও থাকতে পারেন, সেক্ষেত্রে হয়তো মাহমুদুল্লাহ কিংবা এগুলো আমরা আসলে অনেক আগে আলোচনা করি। তবে এই যে শ্রীলঙ্কার সিরিজটা, সেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আর রংপুর রাইডার্স। দেখেন আপনি বেশ কয়েকজন, আপনার সৌম্য সরকার যদি চিন্তা করেন, গত যে প্রথম আসরটা হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর, সেখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিলেন তিনি। শেখ মাহিদি খুবই ইফেক্টিভ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, রিশাদ হোসেন খুবই ইফেক্টিভ ছিলেন। মানে এইদেরকে যখন আপনি পাবেন না, তখন স্বাভাবিক আপনার দলটা তুলনামূলকভাবে সোহানকে আসলে চিন্তা করতে হবে কাকে কাকে খেলাবেন, তখন আপনাকে ঘরোয়ার যারা পারফরমেন্স তাদেরকে নিয়ে যেতে হবে। আমরা একটু গায়ানা এমার্জেন্স ওরিয়েন্টস নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেটা এখানে আরেকটু আমরা যোগ করতে হবে। তারা বিদেশি যে কালেকশনগুলো আপনি দেখেন, ইমরান তাহির গতবারও তাদের হয়ে খেলেছেন, ইমরান তাহির তো ক্যাপ্টেন, তারপরে এবার যুক্ত হচ্ছেন মঈন আলী, সাউথ শাকিল, ডোয়াইন প্রিটোরিয়াস, গতবার শেফার্ডও মনে হয় জয়েন হচ্ছে, হ্যাঁ রোমারিও শেফার্ড তো তাদের লোকাল প্লেয়ার, পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজ। সো তাদের মনে হয় যে বিদেশি যদি আপনি দেখেন খুব স্ট্রং, কারণ টপ অর্ডার আপনি সাউথ শাকিল খেলাতে পারবেন, মঈন আলীকে খেলাতে পারবেন। যদিও এখানে এই যে ইমরান তাহির, মঈন আলী, তাদের কথা বলতে, তাদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আসলে শেষ অনেকদিন আগেই। তারা এখন হচ্ছে পিকনিক টুর্নামেন্টগুলো খেলে বেড়ান বা খেলে বেড়াবেন, মানে শেষের দিকে এসে এই টুর্নামেন্টগুলো তাদের প্রায়োরিটি বেশি থাকে। কিন্তু নামগুলো খুবই বড় বড়, আপনার টি-20 স্পেশালিস্ট হিসেবে সাউথ সাইকেল খেলছেন, তিনি পাকিস্তানের নিয়মিত প্লেয়ার। আমার মনে হয় যে রোমারিও শেফার্ড বা রহমতুল্লাহ গুরবাজ, তিনি কিন্তু মানে এই টিমটা গায়ানাকে কিন্তু আমরা প্রথম আসরে আসলে চ্যাম্পিয়ন হিসেবে ধরে রেখেছিলাম, কারণ ওখানে তাদের মাটিতে খেলা এবং তাদের টিমটাও কিন্তু অনেক স্ট্রং ছিল। কিন্তু আসলে রংপুরের কাছে তারা আর কোনো টিমই আসলে পায়নি।
রংপুর চ্যাম্পিয়ন হয়েছে, এবারও আসলে রংপুর সেভাবেই চেষ্টা করবে জিতার, কিন্তু এবারের গায়ানার টিমটাও কিন্তু কঠিন। মানে এইবার আমার কাছে মনে হয় যে গত মৌসুমের চেয়ে এইবার আরো বেশি। হ্যাঁ, আপনি যদি একটু টপ অর্ডার খেয়াল করেন, আপনি এভিন লুইস এবং রহমান জনসন ওপেন করে 3 নম্বরে আপনি জনসন চার্লস খেলাতে পারেন, 4 নম্বরে মঈন আলীকে, 5 নম্বরে আপনি সাউথ শাকে খেলাতে পারেন, 6 নম্বরে হেটম্যানকে, 7 নম্বরে আপনার অপশন হচ্ছে রোমারিও শেফার্ড, 8 নম্বর অপশন হচ্ছে আপনার ডোয়াইন প্রিটোরিয়াস, যিনি পেস বোলিং এর সাথে ব্যাটিংটা খুব ভালো করতে পারেন। তার মানে মনে হয় যে একদম টপ গ্রেডেড যে টি-20 প্লেয়ার। আপনি দেখেন প্রত্যেকটা প্লেয়ারই বিশ্বের ম্যাচ উইনার, পাশাপাশি বিশ্বের যে লিগগুলো হয় প্রত্যেকটা লিগে খেলে থাকেন। মানে এরকম একজন কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আপনি দল সাজাবেন তখন অটোমেটিক্যালি আপনি মানে টপ ফেভারিট থাকবেন। আর এরপরেও তো হোস্ট কান্ট্রি তারা রয়েছেন। সো এইখানে ফার্স্টবার হয়নি, কিন্তু আমার মনে হয় যে সামনের এই সিজন বা সামনের যে কোনো সিজনই আসলে তারা হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ তারা আমার মনে হচ্ছে যে প্রত্যেকবারই এরকম কঠিন ভয়ঙ্কর টিম বানাবে যারা হচ্ছে রেগুলার এক একজন ম্যাচ উইনার। সো আমার মনে হয় যে এইবার গায়ানার সাথে রংপুরের একটা ভালো টক্কর দিতে হবে। এখন রংপুরকে আসলে এই দলগুলো দেখার পর মনে হয় রংপুরের জন্য আর একটু বেশি চিন্তা বেড়ে গেল যে আমরা আসলে কাকে পাবো, কাকে নিয়ে যাব। কারণ আপনি যদি দেখেন যে হোবার্ট হারিকেন্সের দলটাও খুবই স্ট্রং একটা দল। গায়ানার কথা তো আমরা নর্মালি বললাম যে আপনার জন্য এখন একটা সুবিধা হয়েছে, এটা আমার কাছে মনে হয় যে রংপুরের জন্য যে আপনি দেখতে পাচ্ছেন আপনি কাদের বিপক্ষে খেলবেন। সো আপনি ওইভাবে প্ল্যানটা হয়তো যদি আগে একভাবে করে থাকেন তাহলে এটা আরো বেটার ওয়েতে করা হয়তো। আর যেহেতু রংপুর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের একটা মানে প্রত্যাশা থাকে, প্রেশার থাকে যে তারা এবার ভালো খেলবে। চ্যাম্পিয়ন না হলেও আসলে যদি ভালো না খেলে তাহলে কিন্তু আসলে মানে ফার্স্ট সিজনটা ফ্লুক হিসেবে হয়তো অনেকেই বলবে, কিন্তু আমার মনে হয় যে যদি টিমটা তারা ভালোভাবে গুছাতে পারে, পাকিস্তানি প্লেয়ারগুলোকে যারা খেলে থাকে, ইফতেখার রয়েছেন, তাদেরকে যদি আনতে পারে, ইভেন অ্যালেক্স হেলস তাকে যদি তার সাথে আলোচনা, তাকে যদি পুরো টুর্নামেন্টে খেলাতে পারে, ওমর জাই কাইল মায়ার্স রয়েছে, তাদের অপশন বিদেশি অপশনগুলো কিন্তু খুবই ভালো। সবচেয়ে বড় যে সমস্যাটা আপনি তো সব বিদেশি খেলা মানে 4 জন বিদেশি খেলা, আবার লোকাল প্লেয়ার আসলে এখানে বিদেশির চেয়ে লোকাল প্লেয়ারের প্রায়োরিটিটা আমার মনে হয় বেশি দিতে হবে। কারণ লোকাল প্লেয়ারের যদি আপনি ভালো অপশনটা 7 জন খেলাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমরা লোকাল প্লেয়ারের প্রায়োরিটিটা বেশি না দিলে মানে আপনার শুধু বিদেশি প্লেয়ার ভালো ভালো এনে হবে না। এখানে যেহেতু লোকাল প্লেয়ারের যারা টপে আছেন তারা ইন্টারন্যাশনাল ডিউটিতে থাকলে, আপনি যেটা বলছিলেন যে ঘরোয়াতে যারা ভালো খেলছে বা এখানে তো আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। সো আমার মনে হয় যে এখানে বিপিএল এর সাথে আসলে কোনো সম্পর্ক নেই, তারা ওইভাবে যাকে পছন্দ তাকে নিয়ে যাবে, যে ম্যাচ খেলতে পারে তাকে নিয়ে যাবেন। সো আমার মনে হয় যে রংপুর আসলে টিম ম্যানেজমেন্ট ওইভাবে চিন্তা করবে, কারণ রংপুর যখনই কোথাও আপনি যদি বিপিএলও দেখেন তারা সবসময় টপ গ্রেডেড টিম বানায়। সো এখন যখন আপনি বাইরে গিয়ে যখন আপনি দেশকে রিপ্রেজেন্ট করবেন তো তখন তাদের মাথায় তো স্বাভাবিকভাবে আরো বড় করে প্ল্যান থাকবে। আমরা হয়তো আর সারপ্রাইজ কিছু দেখবো, যেগুলো হচ্ছে যে আপনি বলছিলেন মাহমুদুল্লাহ খেলতে পারেন, সেগুলো কিন্তু আসলে বিগ নিউজ হবে। একটা স্কোয়াডটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কবে যখন স্কোয়াড দিবে আমরা হয়তো সেটা নিয়ে আলোচনা করবো। আমরা যদি জানতে পারি যে কাকে নেওয়া হচ্ছে, অ্যাপ্রোচ করা হচ্ছে, সেগুলো আসলে আমরা আলোচনা করতে পারবো। সো আমার আশা মানে আমাদের সবারই আশা থাকবে যে রংপুর খুব ভালো একটা দল বানাবে এবং আরও একবার হচ্ছে এই গ্লোবাল সুপার লিগে কম্পিট করবে। সাধন ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারাও জানাতে পারেন যে হোবার্ট হারিকেন্স এবং গায়ানার দলটা কেমন হলো। পাশাপাশি রংপুর যেহেতু ওই জাতীয় দলের খেলা আছে, জাতীয় দলের খেলা থাকার কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে তারা পাবে না, কাদেরকে নিলে তাদের জন্য ভালো হতে পারে, দলটা ভালো হতে পারে, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।